আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৮টা৫৫ বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বিমস্টেক সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান, প্রযুক্তি উদ্ভাবন এবং কানেক্টিভিটির ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ। এছাড়াও সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলন চলবে ৪ এপ্রিল পর্যন্ত। থাইল্যান্ডের বিমস্টেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই হয়েছে। ব্যাংককের একটি হোটেলে বিমস্টেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা বিমস্টেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিটি সই করেন। বঙ্গোপসাগরীয় ৭ দেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে বিমস্টেকের পররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তিতে সই করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমস্টেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দ্রুততম সময়ে শুল্ক হার যৌক্তিক করার বিভিন্ন বিকল্প খুঁজে বের করবে, যা এই বিষয়টি সমাধানে অত্যন্ত জরুরি। সকালে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছি। ঈদের টানা ছুটিতে দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্রগুলো। ছুটি কাটাতে বান্দরবান আসা পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। পাহাড়ের সৌন্দর্য অবলোকনের পাশাপাশি মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ঈদের লম্বা ছুটি কাটাতে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। সৈকতে লাবণী পয়েন্ট থেকে শুরু করে মেরিন ড্রাইভের ইনানি পাটুয়া টেক পাথরের সৈকত পর্যন্ত পর্যটকের ভিড় দেখা গেছে। তীব্র গরম উপেক্ষা করে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতে উঠেছেন পর্যটকরা। সাগরকন্যা, পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও পর্যটকদের উপচে পড়া ভিড়। সমুদ্র সৈকত ছাড়াও গঙ্গামতি, লেম্বুর বন, ঝাউবন ও শুটকিপল্লী সহ সব পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের উচ্ছ্বাসিত উপস্থিতি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, কক্সবাজারের পর্যটকদের ভিড় কেমন দেখছেন? হ্যাঁ সিনথিয়া, আসলে ঈদের টানা ৯ দিনের ছুটিতে কক্সবাজারের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। পর্যটকদের দিন যত যাচ্ছে পর্যটকের সংখ্যা তত বাড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। আপনি আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক। কক্সবাজার সমুদ্র সৈকতের মূল যে ৩টি পয়েন্ট, লাবণী, সুগন্ধা এবং কলাতলী, 3টা পয়েন্টে লোকারণ্য, কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। আমরা দিন যত যাচ্ছে ততই দেখতে পাচ্ছি পর্যটকের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। তো আমরা আগেই বলেছিলাম, যেহেতু আগামীকাল শুক্রবার এবং শনিবার 2 দিন আরো বন্ধের দিন রয়েছে, সে কারণে অনেক পর্যটক আজকেও কক্সবাজার চলে এসেছে এবং তারা এই যে সৌন্দর্যের সমুদ্রের যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য ছুটে এসেছেন। আজকে আমরা দেখেছি সকাল থেকে এখানে পর্যটকরা সমুদ্র সৈকতের 3টে পয়েন্টে রয়েছে এবং তাছাড়া এই যে পাথর সৈকত, ইনানি, পাটুয়া টেক এবং প্রাকৃতিক ঝর্ণা হিমছড়িতেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক রয়েছে। এখন যে হোটেল মোটেল গুলো রয়েছে, 5 শতাধিক হোটেল মোটেল, সেখানে আমরা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি সেখানে কোথাও কোনো খালি নেই। 100% বুকিং ইতিমধ্যে হয়ে গেছে এবং বুকিং এর বাইরে অনেক পর্যটক দিনে এসে আবার চলে যাচ্ছে। কাছাকাছি যে পর্যটক গুলো রয়েছে, চট্টগ্রাম সহ আশেপাশের যে পর্যটক রয়েছে, তারা দিনে এসে দিনে চলে যাচ্ছে। সে কারণে
পর্যটকদের যে সংকুলান সেটা মোটামুটি হোটেল কভার করতে পারছে এবং এই যে প্রতিদিন যে সংখ্যাগুলো বাড়ছে, আমরা আজকে যেখানে 20 কর্মী রয়েছে এবং লাইফ গার্ড কর্মী রয়েছে, তারা আমাকে জানিয়েছেন আজকে অন্তত 2 লক্ষ পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছে। বাকি অনেক পর্যটক রয়েছে হোটেল মোটেলে যারা সেখানে অবস্থান করছে। সব মিলিয়ে নিরাপত্তার ব্যবস্থা দেখভাল করছে টুরিস্ট পুলিশ। এখানে টুরিস্ট পুলিশের 120 জনের অধিক সদস্য রয়েছে, তারা পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব দেখাশোনা করছেন। এবং তাছাড়া জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তিনি মোবাইল টিমের দায়িত্ব পালন করছেন এবং এখানে লাইফ গার্ড কর্মীরা সমুদ্র স্থানীয় পর্যটকদের যে কোনো বিপদের সময় তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা রেখেছে। সিনথিয়া, তো মোটামুটি সানন্দে নতুন ভাবে এই যে ঈদের ছুটিকে বরণ করার জন্য, আনন্দ করার জন্য পর্যটকরা এখানে স্বাধীনভাবে বিচরণ করছে। কোনো নিরাপত্তার ঘাটতি নেই এবং তারা এই পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা শুনিনি এবং স্বাচ্ছন্দ্যে এখানে তারা অবস্থান করছে। সিনথিয়া, কক্সবাজার। ধন্যবাদ। এদিকে ঈদের ছুটি শেষে চতুর্থ দিনেও ঢাকা ফিরতে শুরু করেছে সব শ্রেণী পেশার মানুষ। তবে আরও 2 দিন ছুটি থাকায় ফেরার বেলায় অতটা চাপ নেই যানবাহনে। বাস, ট্রেন ও লঞ্চে প্রায় একই অবস্থা। অনেকেই বলছেন প্রিয়জনের সাথে এবারের ঈদ আনন্দময় কেটেছে, ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে খুশি তারা। তবে ঈদের চতুর্থ দিনেও দেখা যায় অনেকেই ঢাকা ছাড়ছেন। দীর্ঘ ছুটি শেষে রবিবার অফিস আদালত খুলবে, এ কারণে শনিবার থেকে ঢাকা ফেরা মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন অনেকে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর সায়দাবাদ বাস স্টেশন থেকে যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, জানাবেন ঢাকা ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, পথের অবস্থা কেমন ছিল, কি বলছেন আগতরা? সিনথিয়া, যারা ঢাকা ফিরেছেন তাদের সাথে আমি কথা বলেছি, বিশেষ করে ট্রেনে, বাসে, লঞ্চে। অনেকেই বলছেন যে আসলে যাতায়াতের যে ভোগান্তি, পথের যে ভোগান্তি, সেটি আসলে একবারে নেই বলা চলে। আমি এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ এলাকায় রয়েছি। দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন বাস আসছে এবং যাত্রীরা নামছেন। অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভোগান্তি নেই, মোটামুটি খুব স্বস্তিতে তারা ফিরতে পেরেছেন। যেহেতু সামনে আরও 2 দিন ছুটি রয়েছে, সে কারণে মোটামুটি মানুষের ফেরার চাপ নেই। এ কারণেই যানবাহনগুলো মোটামুটি একরকম ফাঁকা বলা চলে। কিন্তু আমরা পাশাপাশি লক্ষ্য করছি যে ঢাকা ছাড়ার যে প্রবণতা, আজকের ঈদের চতুর্থ দিনেও প্রচণ্ড রকমের চাপ রয়েছে। ট্রেনেও চাপ রয়েছে, বাসেও মোটামুটি চাপ রয়েছে। মানুষ ফিরছেন, কেউ ঘুরতে যাচ্ছেন, কেউ গ্রামে যাচ্ছেন, কেউ ব্যস্ততার কারণে যেতে পারেননি, তারা ফিরছেন। এরকম অবস্থার মধ্য দিয়ে আসলে যাচ্ছে। যাত্রাপথে একেবারেই ভোগান্তি হয়নি, ট্রেনের ক্ষেত্রেও কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবং প্রতিদিনই সব মিলিয়ে, বিশেষ ট্রেন মিলিয়ে 70 জোড়া ট্রেন ঢাকা ছেড়ে যাচ্ছে এবং ঢাকায় আসছে, এরকমটি আমরা দেখেছি। বিশেষ করে বাসের যে যাত্রী, তারা এই যে এলাকাটিতে আমি রয়েছি, এখানে পৌঁছার আগেই বিভিন্ন স্টপেজে যাত্রীরা নেমে যাচ্ছেন এবং এখান থেকে যাত্রীরা যে কাউন্টারগুলো রয়েছে, ঢাকা ছাড়ার যে কাউন্টারগুলো রয়েছে, সেদিক থেকে আসলে যাত্রীরা সেখান থেকে যাত্রীরা উঠছেন এবং ঢাকা ছাড়ছেন কাউন্টারগুলো থেকে। কিন্তু সব মিলিয়ে বলা চলে এবারে ঈদের যে যাওয়া এবং আসার যে জার্নিটা, সেটি মোটামুটি একেবারেই স্বস্তিদায়ক। কোনো রকম ভোগান্তি ছাড়াই মানুষ ঢাকা ফিরতে পারছেন এবং ঢাকা ছাড়ছেন। সিনথিয়া, ধন্যবাদ। ঈদের সবার ঘরে উৎসবের আনন্দ লাগলেও জুলাই বিপ্লবের শহীদ দীপজলের মায়ের চোখে বইছে শুধু অশ্রুধারা। অভাবের কারণে বাবা মা থাকলেও দীপজলকে বড় হতে হয়েছে নানুর কাছে, তাই কখনো ছেলেকে কাছ থেকে একটু ভালোবাসা দেওয়ার সুযোগ পাননি মা। আর এখন তার না থাকায় সে কষ্ট যেন আরো বেশি কুড়ে কুড়ে খাচ্ছে মাকে। 2024 সালের 4 আগস্ট উত্তাল রাজনীতির আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি সাধারণ পরিবারের স্বপ্ন। জুলাই বিপ্লবের শহীদ পরিবারের ঈদ উদযাপনের এবারের পর্বে থাকছে শহীদ দীপজলের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা মুনিরা ইসলাম। কান্নার জন্য কথাও বলতে পারছিলেন না জুলাইয়ে নিহত হওয়া কিশোর দীপজলের মা। ছেলে বিয়োগের শোকে ঈদের আনন্দ অনুভব করতে পারছেন না মা রুমা খাতুন।
বাংলা সিনেমার খলনায়কের নামে নাম হলেও কিশোর ডিপজল হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক। 4 আগস্ট দেশের উত্তাল পরিস্থিতিতে ডিপজলের খেটে খাওয়া দেহটি রক্তাক্ত হয়ে পড়েছিল রাস্তায়। সেই দৃশ্য মনে পড়লে অস্থির হয়ে ওঠে স্বজনদের মন প্রাণ। তাকে ছাড়া এবারের ঈদটি পরিবারের কাছে কেবলই বিষাদের স্মৃতিকাতরতা মাত্র। আমি ওই ছবি বউ করে লয়ে হইয়া দেয়। বাবার সাথে ডিপজলের সম্পর্কটা ছিল বরাবরই গণ্ডিবদ্ধ, তবে তার অনুপস্থিতিতে কেমন কাটছে বাবার ঈদ তার জানা হবে না ডিপজলের। না, এবার তুই যে আমার ছেলে নেই, মনে পড়ে, কিন্তু মনে পড়লো পাষাণ হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। জীবনে কখনো তেমন স্নেহ ভালোবাসা কেউ দিতে পারেনি তার এই সন্তানকে। বহু অবহেলা শুয়েছিল ডিপজলের এই পথ চলা। এই আক্ষেপ যেন আর কখনোই মুছবে না এই মায়ের জীবন থেকে। কি কম, আমার বুকটা ফাইতেছে, জানেন আমার পোলার কাহিনী শুনলাম আর দুনিয়ার যাতে মরা যায় বুকে আমি বিশ্বাস করি না। আমার পোলা যে আমার মরে যায় 3টা মাস, আমার পোলা আমার লোক কথা কইছে বা ঠিক হয়েছে। ডিপজল তো পেল শহীদের মর্যাদা, কিন্তু মার জন্য কি রেখে গেল? শুধুমাত্র 2 চোখ ভরা অশ্রুজল। সৈয়দা মুনিরা ইসলাম, মুন্সিগঞ্জ সদর। মাদারীপুরের শিবচরে এক বৃদ্ধ ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভ্যান নিয়ে পালানোর সময় এক দুর্বৃত্তকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। জানা যায়, বুধবার রাতে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তার পাশে ভ্যান চালক সায়েম মোল্লার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ সময় ভ্যানসহ সৈকত ঢালি নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ভোলায় তুচ্ছ ঘটনার প্রতিবাদ করায় ঈদে বাড়ি আসা মুস্তাফিজ ভূঁইয়া নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গেল রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঝিনাইদহের পূর্ব শত্রুতার জেরে ধারালো লোহার রড দিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। ভোরে কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেদেপল্লীতে ঘটনা ঘটে। এছাড়া পাবনায় পৌর শহরের অনন্ত বাজার কলোনি এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরাফাত নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, নতুন করে মার্কিন শুল্ক নীতির ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সব আমদানির ওপর 10% শুল্ক আরোপ হবে। এর সাথে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে বসবে 25% শুল্ক। এছাড়া বাংলাদেশি পণ্যের ওপর আগের 15% শুল্ক বেড়ে দাঁড়িয়েছে 37%। বুধবার হোয়াইট হাউসে এই শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানান, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে লুট করেছে বিদেশিরা। ঘোষণায় ভারতের পণ্যের ওপর 26%, পাকিস্তানের পণ্যের ওপর 29% এবং চীনা পণ্যের ওপর 34% শুল্ক আরোপ করা হয়েছে। মিয়ানমারে বিদ্রোহীদের বিরুদ্ধে 20 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা সরকার। 22 এপ্রিল পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ভূমিকম্পে বিপর্যস্ত দেশটিতে ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদারের লক্ষ্যে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গেল শুক্রবারে 7.7 মাত্রার ভূমিকম্পে প্রায় 3000 মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পুরোপুরি উদ্ধার ও পুনর্বাসনে মনোযোগ দিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।